স্থানীয়দের তথ্যমতে রায়পুরের তান্ত্রিক সর্বদ নন্দনাথের আস্তানায় নিয়মিত আসা যাওয়া ছিল অন্তর মজুমদার ও অজিত রায়ের। তান্ত্রিক সর্বানন্দ মদ্যপান করত তারই সাথে। এই হত্যাকাণ্ডের পিছে নারীকেন্দ্রিক ঘটনা ছাড়াও নরবলি সংক্রান্ত ইস্যু আছে। যখন সে জানতে পেরেছে যে সে হিন্দু, ওই মেয়ে তখন স্টপ করেছে। তখন এই অন্তর মজুমদার শুরু করে জোর জবরদস্তি করে তাকে সে ভোগ করবে, তাকে বিয়ে করবে, নানান ধরনের হুমকি দিতে সুপরিকল্পিতভাবে মুসলমান মেয়েদেরকে এইভাবে আপনার ধর্ষণ করে তারপরে তাদেরকে এই পেটে বাচ্চা দিয়ে তারপরে তারা চলে যাওয়া, এবং এই যে পরিকল্পনা ঘটনাটা ঘটছে এটা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। রায়পুরের মানুষ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু সেই পরিচয় একসময় ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল। প্রতিবেশীদের অভিযোগ, শাহিনুর বেগমকে বিরক্ত করা, অশোভন মন্তব্য করা এবং নেশাগ্রস্ত অবস্থায় আসসালামু আলাইকুম দর্শক, লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে ইসকন সদস্য এক হিন্দু যুবক। দর্শক, এই হত্যাকাণ্ড কেন ঘটাইলো, কি কারণে এই হত্যাকাণ্ড হলো, এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। লক্ষ্মীপুরে মা ও 3 মেয়েকে হত্যা করা যুবকের নাম অন্তর মজুমদার। এই মিথর কার্তিক মজুমদারের বলা অন্তর মজুমদার ভ্যানে কইরা রায়পুরে ফল বেচত। মাঝে মধ্যে পানের মিস্ত্রি হিসেবে এদিক ওদিক টুকটাক খ্যাপ মারত। কাহিনী হইল, নিহতদের মধ্যে বড় মেয়ে সাইমা আক্তার ছিল ঢাবের শিক্ষার্থী, আর যেই বাড়িতে তারা ভাড়া থাকতো একই বাড়িতে এই মেথরের পোলাও এককালে ভাড়া থাকতো। অন্তর বিবাহিত হইলেও সেখানে প্রায় সময় সাইমাকে উত্ত্যক্ত করত এবং বাড়িতে স্ত্রী সহ মদ্যপান করত। এক পর্যায়ে এই নিয়ে পাড়া মহল্লায় জলঘোলা ও বাড়াবাড়ি হলে অন্তর মজুমদার উক্ত বাড়ি ছাড়তে বাধ্য হয়। এরপরেও তার উপদ্রব যেন কমে না, উল্টো পরবর্তীতে দলবল নিয়ে নাটকীয়ভাবে বিয়ের প্রস্তাব নিয়ে সাইমাদের বাসায় হাজির হন। সাইমার পরিবার স্বাভাবিকভাবে এমন মাদকাসক্ত উত্ত্যক্তকারী আর বখাটের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। ক্ষুব্ধ হয়ে সেই বৈঠকে সাইমাকে গণধর্ষণ এবং দেখে নেওয়ার হুমকি দেয় অন্তর মজুমদার। অতঃপর আজ সকালে সে কৌশলে বাসার পানির পাইপ ঠিক করার অজুহাত দেখিয়ে বিল্ডিংয়ের ভেতর প্রবেশ করে। তার সাথে ধারালো অস্ত্র থাকলেও পানির মিস্ত্রি বেসে যাওয়ায় কেউ সন্দেহ করেনি। এরপর ভেতরে ঢুকে প্রথমে সাইমাকে কুপিয়ে আহত করে ধর্ষণ করে। মেয়েকে রক্ষা করতে মা এগিয়ে আসলে মদ্যপ অন্তর মজুমদার এক নাগাড়ে সাইমা, তার মা এবং 2 বোনকে কুপিয়ে জখম করে। পরের এপিসোড তো সবারই জানা। মুহূর্তের মধ্যে সাইমা, তার ছোট বোন, তার মা একসঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে। হসপিটালে নেওয়ার পথে গুরুতর আহত মেজ বোনও শেষ নিঃশ্বাস ত্যাগ করে অ্যাম্বুলেন্সেই। স্থানীয়দের তথ্যমতে রায়পুরের তান্ত্রিক সর্বদ নন্দনাথের আস্তানায় নিয়মিত আসা যাওয়া ছিল অন্তর মজুমদার ও অজিত রায়ের। তান্ত্রিক সর্বানন্দ মদ্যপান করত তারই সাথে। এই হত্যাকাণ্ডের পিছে নারীকেন্দ্রিক ঘটনা ছাড়াও নরবলি সংক্রান্ত ইস্যু আছে কিনা সেটিও খতিয়ে দেখার প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঘাতক অন্তর মজুমদারকে স্থানীয় জনতা ইতিমধ্যে পিটিয়ে পরপারে পাঠিয়ে দিয়েছে। পুলিশের দাবি তো এমনটাই, যদিও এখানে এলাকাবাসীর কাছে ধোঁয়াশা বিদ্যমান। বাংলাদেশের সাম্প্রদায়িক সংবেদনশীলতা অত্যন্ত উঁচু। সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ অপরাধী হলে মেইন স্ট্রিম মিডিয়া ও প্রশাসন প্রায়ই নাম পরিচয় সতর্কতার সাথে হ্যান্ডেল করে যেতে থাকে, সাম্প্রদায়িক উস্কানি না হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ অপরাধী হলে মেইন স্ট্রিম মিডিয়া ও প্রশাসন প্রায়ই নাম পরিচয় সতর্কতার সাথে হ্যান্ডেল করে যাতে সাম্প্রদায়িক উস্কানি না হয়। এদিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, হাসপাতালে মোট 5 জনকে আহত অবস্থায় আনা হয়েছিল। এর মধ্যে 2 জন মেয়ে এবং তাদের মা মারা গেছেন। এক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের সবার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই 2 মেয়ের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। রায়পুর থানার ওসি নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল 5টার দিকে কুমিল্লার দাউদকান্দি পৌঁছানোর পরই মারা যান সাইমা। লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবু তাহের দ্য ডেইলি স্টারকে বলেন, নোয়াখালী সুবর্ণচর উপজেলার বাসিন্দা অন্তর মজুমদার নামের ওই যুবক
ওই বাসায় যাতায়াত করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি জানান, আজ বেলা 11:15 থেকে 11:15 মধ্যে অন্তর মজুমদার ধারালো অস্ত্র নিয়ে ওই ঘরে প্রবেশ করেন এবং মা ও 3 মেয়েকে এলোপাতাড়িভাবে কুপাতে থাকেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ঘাতক পালানোর চেষ্টা করে। একসময় এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দিলে তিনি মারা যান। যখন সে জানতে পেরেছে যে সে হিন্দু, ওই মেয়ে তখন স্টপ করেছে। তখন এই অন্তর মজুমদার শুরু করে জোর জবরদস্তি করে তাকে সে ভোগ করবে, তাকে বিয়ে করবে, নানান ধরনের হুমকি দিতে সুপরিকল্পিতভাবে মুসলমান মেয়েদেরকে এইভাবে আপনার ধর্ষণ করে তারপরে তাদেরকে এই পেটে বাচ্চা দিয়ে তারপরে তারা চলে যাওয়া, এবং এই যে পরিকল্পনা ঘটনাটা ঘটছে এটা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। রায়পুরের মানুষ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুরের রায়পুরের ঘটনা আপনারা সবাই জানেন। মর্মান্তিক একটি হত্যাকাণ্ড। পুরো পরিবারের 5 জন সদস্য, তার মধ্যে 4 জনকেই হত্যা করা হয়েছে এবং একমাত্র ছেলে সে জীবিত আছেন। এই ঘটনা নিয়ে জানতে গিয়ে যেটা জানলাম যে সেখানে এই পরিবারের একমাত্র যিনি কর্মক্ষম ব্যক্তি ছিলেন, অর্থাৎ এই যে নারী মারা গিয়েছেন তার 3 মেয়ে সহ, তার স্বামী গেল বছর তিনি কাজ করতেন, তিনি হঠাৎ করে মারা যান। তো তিনি মারা যাওয়ার বিদ্যুৎ স্পষ্ট হয়ে সম্ভবত মারা গিয়েছে। তো উনি মারা যাওয়ার পরে এই মহিলা তার মেয়েরা টিউশনি করে নানানভাবে নিজের বাবার বাড়ি থেকে সংসার কোনো রকম চলছিল। এরই মাঝখানে ঘটলো এই ঘটনা, এবং এই ঘটনায় একজনকে সেখানে গণপিটুনি দিয়ে, তাকেও সন্দেহভাজন একজন ছিল, তাকে মারা হয়েছে। এই ঘটনার সাথে আসলে আমি মনে করি না যে 4 জন মানুষকে একজন ঢুকে তারপরে সবাইকে কুপিয়ে মেরে ফেলাটা এত সহজ বিষয়। আমার মনে হয় তার সাথে আরও কারা ছিল সেটাও খুঁজে বের করা উচিত। আমার আলোচনার মূল বিষয়টা না, এটা আপনারা এর মধ্যে সবাই জানেন। আপনাদেরকে প্রথম আলোর খবরটা যে খবর, এটা নিয়ে 2-3টা খবর তারা করেছে এই বিষয়ে। সেখানে যেই ঘাতক যে কিনা মারা গিয়েছে তার নাম হচ্ছে অন্তর মজুমদার। তো বাংলাদেশিদের নাম তো অনেক, মুসলমানের নামও আছে অন্তর, তবে তার বাপের নামটা বললে আবার কার্তিক মজুমদার, এটা বললে আবার তখন স্পষ্ট হয় তার ধর্মীয় পরিচয় কি। যে কারণে প্রথম আলো কোথাও তাদের কোনো সংবাদে তার বাপের নামটা তারা উল্লেখ করে নাই। এবং শুধু প্রথম আলো, ডেইলি স্টার না, মোটামুটি বাংলাদেশের গণমাধ্যম যারা আছে এটা নিয়ে ঘাতক, যুবক এরকম টাইপের বক্তব্য দেওয়া হয়েছে। কেউই তার ধর্মীয় পরিচয় এখানে আনে নেই। আমি আগে থেকে পরিষ্কার করে নিই, ভাই আমি একজন মুসলমান, ঠিক আছে, কিন্তু আমি কেউ কারো ধর্ম নিয়ে কেউ জোর করে আমার ধর্মে চলে আসুক কিংবা আমার ধর্মের কোনো ধর্মীয় কোনো অনুশাসন পালনে কেউ বাধা দেখ, আমি কোনোটাই সাপোর্ট করি না। আমি নিজে একজন মুসলমান, খুব নাদান টাইপের মুসলমান, আমি নিজেই ভাই সব কিছু পালন করি না। তো আমি আরেক ধর্মের মানুষরা এখন মুসলমান মনে হয়েছেন। ভাই পৃথিবীতে 200 কোটির মতো মুসলমান আছে, এই 180 কোটি থেকে 200 কোটি এই মুসলমানেরাই তাদের কাজ করে না। নতুন মুসলমানের এত বানানোর জন্য ধর্মযুদ্ধ করতে আসি নাই। যে কারণে আমার কোনো সমস্যা নেই, আপনারা ধর্ম পালন করেন, আপনি একজনকে ভালোবাসতে পারেন। আমি এই ঘটনায় স্থানীয় 2-1 জনের কাছে যেটা জেনেছি যে সম্ভবত, এটা 100% শিওর না, সম্ভবত এই যে 3 জন মেয়ে মারা গিয়েছে তাদের বড় বোনটার সাথে অথবা 2 নম্বর বোনটার সাথে এই অন্তর মজুমদারের কিছু একটা হয়েছিল। মানে প্রেম হয়েছিল কিনা এটা না, তবে কিছু একটা হয়েছিল, সেটার প্রেক্ষিতেই এই আস্তে আস্তে এই ঘটনা ঘটে। আচ্ছা, এখন কি হয়েছিল সেটা হচ্ছে মূল বিষয়। ধরেন একজন হিন্দু মানুষ একজন মুসলমানকে ভালোবাসতেই পারে, একজন মুসলমান একজন হিন্দুকে ভালোবাসতে পারে। আমি একদম কোনো সমস্যা নেই। কোনো মেয়ে যদি নাকি উইলিংলি যদি মনে করে সে মুসলমান হয়ে যাবে, ব্যাপার না, তারা জোর করে আনা যাবে না। আবার একজন মুসলমান মেয়ে বা পুরুষও যদি মনে করে যে হিন্দু ছেলেকে বা মেয়েকে বিয়ে করবে, আমার কোনো সমস্যা নেই। আমি আগে পরিষ্কার করে নিলাম আমার জায়গাটা। এখন কথা হচ্ছে, এই ছেলে এই বাসাটায়, যেই বাসাতে এই 4 জন খুন হয়েছে, এই বাসাতেই গেল কয়েক মাস আগে ভাড়া ছিল, এবং ভাড়া থাকা অবস্থায় এই যে বললাম যে কিছু একটা হয়েছিল, সেই অবস্থায় কতটুকু কি হয়েছিল সেটা আমি আপনাদেরকে শতভাগ নিশ্চিত হতে পারিনি, যেহেতু আমি বলতে পারবো না। তবে যেই পর্যন্তই গিয়েছে, একটা পর্যায়ে গিয়ে ওই মেয়ে জানতে পারে যে তার পরিচয় হচ্ছে সে হিন্দু। সে আগে হিন্দু পরিচয় দিয়ে এখানে আসেনি। আচ্ছা, এইটা জানার পরে সেই মেয়ে আর আগায় নেই। বাট আবারও কিন্তু রিপিট করছে যে সেই মেয়ের সাথে প্রেম হয়েছিল কিনা, কি হয়েছে, আমি এটা এই ব্যাপারে নিশ্চিত হইনি। বাট যতটুকু এগিয়েছিল, যখন সে জানতে পেরেছে যে সে হিন্দু, ওই মেয়ে তখন স্টপ করেছে। তখন এই অন্তর মজুমদার শুরু করে জোর জবরদস্তি করে তাকে সে ভোগ করবে, তাকে বিয়ে করবে, নানান ধরনের হুমকি দিতে থাকে, তার আপনার সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করবে, নানান হুমকি দিতে থেকেছেন। এর এক পর্যায়ে এসেই এইভাবে মারা গেল। এখন যতটুকু আমি বললাম এতটুকু আপনি মনে করেন এটা ঘটতেই পারে। মুসলমান ছেলেও মহিলাদেরকে মারে, মানে মহিলা কি বলে গার্লফ্রেন্ডকে হত্যা করেছে, স্ত্রীকে মেরেছে, স্ত্রী তার পরকীয়া প্রেমিককে নিয়ে তার স্বামীকে মেরেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি এই ঘটনাটা এই পর্যন্ত রাখলাম। বাট আমার আজকে আপনাদেরকে যে কথাগুলো বলার কারণ কেন হলো এই ঘটনাটাকে নিয়ে, সেটার একটা কারণ আছে। বাংলাদেশে বিশেষ করে এই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার সময়টাতে আমার হিন্দু ভাইদেরকে
কিছু কিছু জায়গায় তাদেরকে কিছু সুযোগ দেওয়া হয়েছে এবং তারা মনে প্রাণে আবার একটা বিশাল অংশ ভারতের সাথে অখণ্ড ভারত বানানোর জন্য একটা স্বপ্ন তারা দেখে। এবং এই স্বপ্ন কিন্তু মানে আমি জানি না কত পার্সেন্ট বলবো, বাট অনেক মানুষ আছেন, অনেক হিন্দু দাদারা আছেন আমাদের সাথে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলেন, মনের মধ্যে কিন্তু ওইটা লালন করেন। আমাদের সাথে আর যখন আসে কথা বলে তখন কিন্তু বুঝতে পারবেন না তার মনের ভিতরে আসলে কি। যদি সুযোগ আসে কোনো দিন, তারা শুভেন্দুর মতো চেহারা পাল্টায় তারপরে বুঝাই দিবে যে আসলে ঘটনা কতটুকু কি হলো। হ্যাঁ, এটা কিন্তু তারা তখন জানতে পারবেন। তো আমি এই হিন্দুদের ব্যাপারে যেটা বলবো, তাদের মধ্যে একটা অংশ হিন্দু মহাজোট এবং বিশেষ করে এই দুইটা হিন্দু মহাজোট এবং হিন্দু জাগরণ মঞ্চ, এই দুইটা সংগঠন প্রচণ্ড রকমের কট্টর তারা একটা পন্থা অবলম্বন করে। এবং তাদের গ্রুপে আমি কিন্তু আমার 15 মিনিটসের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিও এখনও আছে, সেটার একটার বোধহয় আমার যতটুকু শিরোনাম মনে আছে যে ওরা পেটে বাচ্চা দিয়ে ভেগে যায় বা চলে যায়, এরকম থাম্বনেল দেওয়া ছিল শিরোনাম। এই ভিডিও দেখেন, আমার চ্যানেলে আছে। সেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে কিভাবে হিন্দু মহাজোট, হিন্দু যুবজোট, হিন্দু ছাত্রজোট, লাভ কুরুক্ষেত্র, তারপরে লাভ জেহাদ, এরকম অনেকগুলো তারা বানিয়েছে। সেইখানে আমাদের একজন আবার ওদের ইন্টারনাল একটা ফেসবুক গ্রুপে আমরা ঢুকেছিলাম। ঢুকতে গেলে আবার হিন্দুদের ওই লাগে আপনার ভোটার আইডি কার্ড শো করে তারপরে দেখাই দিত। আমরা একটা ভুয়া ভোটার আইডি কার্ড শো করে তারপরে সেখানে ঢুকেছিলাম। ওইটা নিয়ে আমি একটা অনুসন্ধান করেছিলাম এবং একটা 15 মিনিটস করা হয়েছিল। সেইখানে তারা একটা সিন্ডিকেট তৈরি করেছে। সেই সিন্ডিকেট কি, একটা আমার অনেকগুলো তাদের চ্যাটিং মনে আছে। একটা জায়গায় ওরা বলছে যে দাদা, মানে ওরা খুব মজা করে যে একজন হিন্দু একটা মেয়েকে আপনার করেছে, হ্যাঁ, তারপরে মানে মুসলমান একটা মেয়েকে ওরা মানে খারাপ কাজ করেছে এবং করার পরে সেটা নিয়ে ওরা ওইখানে আবার হাসাহাসি করে। একজন জিজ্ঞেস করছে গ্রুপে যে দাদা আমি কোথায় কিভাবে করবো, আমি তো একটাও খেতে পারলাম না, মানে খুব বাজেভাবে কথাগুলো বলে তারা। তো ওই আরেকজন আবার সেখানে উত্তর দিচ্ছে যে গাজীপুর, সাভার, তারপরে নারায়ণগঞ্জ, এইসব জায়গায় গেলে, গার্মেন্টসে গেলে এইসব জায়গায় খুব সহজে খেতে পারবা। মানে ওই জায়গায় একটু গরিব মেয়েরা, তারা ওই যার সাথে হয়তো সম্পর্ক হয়তো না বুঝেই সম্পর্ক হয়ে গিয়েছে, কার কোথায় বাড়ি সেটাও যেভাবে পরিচয় দিয়েছে সেইভাবেই হয়তো ওরা বিশ্বাস করেছে। এইভাবে তারা আর নাম পরিবর্তন করে, ভোটার আইডি কার্ড পরিবর্তন করে, এইসব করে তারা এই বিভিন্ন জায়গায় গিয়ে করে মুসলমান পরিচয় দিয়ে প্রথমে সম্পর্ক করে, এরপরে বিয়ে করে, 2-3টা বাচ্চা হয় বা একটা বাচ্চা হয়, তারপরে সেই মেয়েটাকে কিছু কিছু ক্ষেত্রে আবার এই সন্তান দিয়ে ডিভোর্স দেয়, কিছু কিছু ক্ষেত্রে এই মেয়েদেরকে আবার এরকম, আমার ওই প্রোগ্রামই ছিল, ভারতে নিয়ে গিয়েছে, ভারতে নিয়ে সেখানে আপনার পতিতালয় পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। এখন এই যে উদ্দেশ্য প্রণোদিত একদম সুপরিকল্পিতভাবে মুসলমান মেয়েদেরকে এইভাবে আপনার ধর্ষণ করে তারপরে তাদেরকে এই পেটে বাচ্চা দিয়ে তারপরে তারা চলে যাওয়া, এবং এই যে পরিকল্পনা, এই গোবিন্দ প্রামাণিক তার হিন্দু মহাজোটের কেন্দ্রীয় পরিকল্পনা, একদম সবার সমন্বয়ে এই সিদ্ধান্ত তারা নিয়েছে। একটা দুইটা না, শত শত ঘটনা এরকম বাংলাদেশে ঘটেছে। এই ঘটনাগুলোর মধ্যে আমাদের একটা গ্রুপ এটার বিরুদ্ধে কাজ করেছে এবং তারা বিভিন্ন জায়গাতে কিছু সমস্যায় আপনার সম্মুখীন হয়েছে। সেই সমস্যাগুলো কীরকম, ধরেন যখন কোনো মেয়ে, হিন্দু কোনো মেয়ে আপনার এই মেয়েকে মুসলমান ছেলে বিয়ে করে, তখন ওই হিন্দু মেয়ের বাবা করে কি, এই থানায় গিয়ে অপহরণ মামলা করে এবং পুলিশ খুব তৎপর হয়ে যায়, তাৎক্ষণিক তার পরিবারের তাকে না পেলে তার ভাই, বাপ, মা সবাইকে ধরে নিয়ে আসে। আচ্ছা, একইভাবে আমি কিন্তু শুরুতেই বলেছি যে যদি কেউ মনে করে যে হিন্দু মেয়ের সাথে মুসলমান ছেলে প্রেম করবে বা মুসলমান মেয়ের সাথে যদি নিজেদের স্বেচ্ছায় যদি করে থাকে, ঠিক আছে, কিন্তু আপনি যখন মুসলমান ছেলে যখন হিন্দু মেয়েকে প্রেম করলো, তখন আপনি পুলিশ বিশাল তৎপর হয়ে গেলেন। একই ঘটনা মুসলমান এই মেয়েকে যখন হিন্দু ছেলে এইভাবে নিয়ে যায় এবং এই মুসলমান মেয়ের বাবা যখন কিনা মামলাটা করে, আমি সবশেষ আমাদের গাজীপুরে আপনার পুবাইল থানায় এইখানে একজনকে উদ্ধার করেছিলাম। ওই সময় ছিলেন পুলিশের কমিশনার ছিলেন নাজমুল করিম সাহেব, এবং ওই থানার ওসিও আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে। আমি ফোন করে বললাম যে ভাই এই ব্যাপার, এই মুসলমান মেয়েটাকে হিন্দু ছেলেটা এইভাবে পরিচয় না দিয়ে, মাদ্রাসা ছাত্রী, আপনাদের মনে আছে হয়তো যে বোরকা পরা একটা মাদ্রাসা ছাত্রী, সেই হিন্দু ছেলে তার সম্মান নষ্ট করেছে, অনেকে এটা নিয়ে মেয়ের বিরুদ্ধে কথা বলেছেন, বাট মেয়ে জানতো না যে সে হিন্দু। এইভাবে উদ্ধার করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যখন হিন্দু মেয়ে হয় পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নেয়, আবার মুসলমান মেয়ে যখন হয় তখন আবার এই ব্যাপারে আপনার হিন্দুদেরকে ধরা, তার পরিবারের লোকজনের নিয়ে ধরা, এটা আবার করে না। এই ঘটনাটা গেল 15 বছর ধরে সবচাইতে বেশি ঘটেছে এবং সেটার ধারাবাহিকতা কিছু কিছু থানায় এখনও এটা করা হয়। তারা মুসলমান মেয়েদেরকে নিয়ে গেলে তখন আর অপহরণ মামলা হয় না, কিন্তু হিন্দু মেয়েদেরকে মুসলমান ছেলে যদি বিয়ে করে তখন আবার অপহরণ মামলা করে সাথে সাথে তারা ধরে নিয়ে আসে। এই ঘটনাগুলো ঘটছে কারণ হাসিনার সময় এই প্রশাসনটা এমনভাবে হয় ডিসি, না হইলে এসপি অথবা সার্কেল এসপি অথবা 2-3 থানার ওসি, সব তাদের এই চক্রবর্তীদের লোকজন এখানে থাকতো।
এইভাবে তারা যখন যেই সমস্যায় পড়েছে সাথে সাথে তারা এই জিনিসগুলোতে এইভাবে এই মুসলমানদের বিরুদ্ধে কাজ করত। অতএব এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমরা এই সবশেষ এই যে মজুমদার, রতন মজুমদার যে ঘটনা ঘটিয়েছে, কার্তিক মজুমদারের ছেলে, আমরা মনে করি এই রতন মজুমদারের যেই আশপাশে যেসব লোকজন, তার যে চলাফেরা, তার হিন্দুদের, তার ফেসবুকেও সে ওই যে রংপুরের বিষয় নিয়ে ভীষণ রকমের সরব ছিল। তারপরে এই ঘটনার পরপরও তার অনেক বন্ধুবান্ধব, এই হিন্দু মহাজোটের এরাই অনেক জায়গায় তারা লেখালেখি করেছে যে এইভাবেই করা হবে, শায়েস্তা করা হবে যদি আমাদের সাথে খেলতে আসো। তো ভাই, যেই ঘটনা ঘটেছে তারে তো গণপিটুনি দেওয়া হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। আমি এই ঘটনার সাথে আরও যারা যারা আছে তাদের বিচার চাই, তাদের দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। এবং এই যে হিন্দু হলে তারপরে তাদের ব্যাপারে কোনো পরিচয় দেওয়া হয় না, এই একই ঘটনা যদি আজকে একজন মসজিদের ইমাম সাহেব করতেন, প্রথম আলোর নিউজের হেডলাইন হইতো মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম এই কাজ করেছেন। আজকে আমরা কিন্তু সেটা পাইনি। তো গণমাধ্যমের ভূমিকাটা আমরা নিউট্রাল দেখতে চাই। এটা কিন্তু হাসিনার সেই বাংলাদেশটা, এটা মনে রাখতে হবে। আগের মতো অত সুবিধা করে যেতে পারবেন না। বিএনপির 2-4 জনকে কিনতে পারলেও বিএনপির মানুষজনের মনের ভেতরেও কিন্তু কষ্ট আছে এই গত 15 বছরের। হ্যাঁ, চুরি বাটপারি ছিনতাই মিনতাই যাই করুক, চাঁদাবাজি যাই করুক, ওই কষ্ট কিন্তু আছে। সো খুব সাবধানে এগুলো করতে হবে। আর সবশেষ আমি বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে একটু বলবো যে আপা, মানে একজনরে পাইলেন আর কাপড় চোপড় সব খুলে দিলেন, এটা করার আগে ওর বাপের নাম কি, ওর বাড়ি কোথায়, ও আসলে কে, এটাকে জানেন। আপনার হিন্দু জানার পরে আপনি তারা বিয়ে করতে চাইলে আপনি করেন, কোনো ভাই আমি খুব লিবারেল, আমি এটা নিয়ে কট্টরপন্থা কোনো জায়গায় যাইতে চাই না। আপনি যাইতে চাইলে যান, সমস্যা নেই, বাট পরিচয় আগে জানেন। জানার পরে যদি আপনার মনে হায় কী করলাম সব দিয়া তারপরে আপনি তার সাথে, এরকম ঘটনা ঘটেছে। মানে সে জেনেছে, জানার পরে এমন কি করা, তার অলরেডি একটা বাচ্চা হয়ে গিয়েছে, তখন সে জানলো যে সে হিন্দু, তাকে নিয়ে হিন্দুদের পূজা করায়, তাকে হিন্দু বানানো হয়েছে, তারপরেও তার শান্তি নাই, বিক্রি করে দিয়েছে ভারতে নিয়ে আপনার পতিতালয়ে। সো আপনি বিয়ে করার আগে সে থাকবে কিনা সেই গ্যারান্টি বুঝে তারপরে কাপড়টা খুলে দিন। তার আগ পর্যন্ত আল্লাহর হস্তে একটু হিসাব করে তারপরে যা করার সেটা করে। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। একজন মানুষের বুকে কতটা অন্ধকার জমে গেলে সে একটি পরিবারের সব আলো নিভিয়ে দিতে পারে? 1 বছর, হ্যাঁ, মাত্র 1 বছর আগেও এই বাড়িটাতেই একজন ভাড়াটিয়া ছিলেন, নাম অন্তর মজুমদার। নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা, পেশায় ভ্রাম্যমাণ ফল বিক্রেতা। স্ত্রীকে নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় থাকতেন তিনি। একই ভবনের নিচ তলায় থাকতেন শাহিনুর বেগম ও তার 4 সন্তান। সেখান থেকে পরিচয়, কিন্তু সেই পরিচয় একসময় ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল। প্রতিবেশীদের অভিযোগ, শাহিনুর বেগমকে বিরক্ত করা, অশোভন মন্তব্য করা এবং নেশাগ্রস্ত অবস্থায় সমস্যা তৈরির কারণে এক পর্যায়ে বাড়ির মালিক তাকে বাসা ছাড়তে বাধ্য করেন। মানুষটা চলে গিয়েছিল, কিন্তু ক্ষোভ কি চলে গিয়েছিল, নাকি প্রতিশোধের আগুন ভেতরে ভেতরে জ্বলতেই ছিল? পুলিশের প্রাথমিক ধারণা, পুরনো বিরোধ থেকেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে মজুমদার। যদিও প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য তদন্ত এখনো চলছে। 25 জুন সকালে আবারও সেই পুরনো বাসায় হাজির হয় অন্তর মজুমদার। প্রতিবেশী এক নারী তাকে দেখে প্রশ্ন করে কেন এসেছে সে। জবাব আসে পানির পাইপ ঠিক করতে, কিন্তু সেই নারীর সন্দেহ হয়। তিনি কলাপসিবল গেট আটকে দেন, স্থানীয়দের খবর দেন, আর কিছুক্ষণ পর ভেসে আসে হৃদয় বিদারক আর্তনাদ। একটি পরিবারের 4টি প্রাণ নিভে গেল। একজন মা, তার 3টি স্বপ্ন, শাহিনুর বেগম, সাইমা, ইকরা আর ছোট্ট শিফা। শুধু বাইরে কাজে থাকা একমাত্র ছেলেটি বেঁচে যায়। যদি তদন্তে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি মানবতা, বিবেক আর সভ্যতার বিরুদ্ধে এক ভয়ঙ্কর আঘাত। মনে রাখবেন, কোনো অপমান, কোনো প্রত্যাখ্যান, কোনো ব্যক্তিগত রাগ কখনোই একজন মানুষকে অন্যের জীবন কেড়ে নেওয়ার অধিকার দেয় না। প্রতিশোধ কখনো ন্যায় বিচার নয়, প্রতিশোধ কেবল আরো কবর তৈরি করে। তবে এখানেই আমাদের আরেকটি শিক্ষা নেওয়া প্রয়োজন। ঘটনার পর উত্তেজিত জনতা আইন নিজের হাতে তুলে নেয়। মজুমদারকে মারধর করা হয়, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মানুষের ক্ষোভ স্বাভাবিক, মানুষের কান্নাটাও স্বাভাবিক, কিন্তু আইনের বাইরে গিয়ে বিচার করা কখনো স্বাভাবিক হতে পারে না। কারণ অপরাধী যত বড় অপরাধী করুক না কেন, তার বিচার করার দায়িত্ব আদালতের, জনতার নয়। আর যদি আমরা রাস্তাকেই আদালত বানিয়ে ফেলি, তাহলে আগামীকাল ন্যায় বিচারের দরজা কার জন্য খোলা থাকবে? তাই যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তাদের ভূমিকাও আইনের আলোকে তদন্ত হওয়া উচিত। কারণ একটি অপরাধের জবাব আরেকটি অপরাধ হতে পারে না।
আজ কুমিল্লার হোমনার মাটিতে পাশাপাশি শায়িত আছেন এক মা আর তার 3 কন্যা। 4টি কবর, 4টি অসমাপ্ত স্বপ্ন, 4টি নীরব প্রশ্ন। অন্যদিকে হয়তো চিতায় জ্বলে পড়ে ভস্ম হয়ে গেছে মজুমদার। আর সেই প্রশ্নটা পুরো দেশের প্রতি, আমরা কি এমন একটি সমাজ গড়ে তুলছি যেখানে প্রতিশোধ মানুষের বিবেককে হারিয়ে দিচ্ছে? আমরা চাই সত্যটা উদ্ঘাটিত হোক, পূর্ণাঙ্গ তদন্ত হোক, যারা দোষী তারা আইনের সর্বোচ্চ শাস্তি পাক। আর কোনো মা যেন সন্তান হারিয়ে এভাবে পৃথিবী থেকে বিদায় না নেয়। আর কোনো শিশু যেন কারো ঘৃণা আর প্রতিশোধের আগুনে ছাই হয়ে না যায়। মানবতা বেঁচে থাকুক, আইনের শাসন বেঁচে থাকুক, আর মানুষ হিসেবেই বাঁচতে শিখুক। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, একবার চিন্তা করে দেখেছেন আমাদের বাংলাদেশে এরকম নির্মম ঘটনা ঘটেছে, কিন্তু এখনো পর্যন্ত সুশীলদের কোনো আলোচনা নাই, সুশীলদের কোনো টকশো নাই। আর এরকম ঘটনায় যদি কোনো মুসলমান ঘটাইতো, সুশীলদের আলোচনার ঠেলায় ঝালাপালা করে ফেলতো। এদেশের সুশীলরা হলো ভারতের দালাল, আর ভারতকে খুশি করার জন্য তারা দালালি করেই যায়। এই বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশের মুসলিমদেরকে বাঁচাতে হলে এই সুশীলদের প্রতিহত আমাদেরকে করতেই হবে। যতদিন পর্যন্ত আমরা এই সুশীলদের প্রতিহত করতে না পারবো, ততদিন পর্যন্ত বাংলাদেশ ভারতের গোলাম হয়ে থাকবে। দর্শক, আপনাদের সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি, আপনারা যেভাবেই হোক ভারতের সুশীলদের বিরুদ্ধে, ভারতের দালালদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। আপনারা ভিডিও বানিয়ে পারেন প্রতিবাদ করুন, যেভাবে পারেন আপনারা প্রতিবাদ করুন। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনি চুপ করে থাকবেন, ততদিন পর্যন্ত এ সমস্ত সুশীলরা পার পেয়ে যাবে। যখনই আপনি প্রতিবাদ করবেন, তখনই দেখবেন এই সমস্ত সুশীলরা পালাতে বাধ্য হয়েছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ সুশীলদের থেকে, ভারতের দালালদের থেকে মুক্ত হবে ইনশাল্লাহ। তো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।